আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা যখন কথা বলি, তখন আসলে আমরা একসাথে তিনটা জিনিস নিয়ে কথা বলি। আমাদের শক্তি ব্যবহারের ধরন, আমাদের অবকাঠামো নির্মাণের পদ্ধতি, আর আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কার্বন ছাপ বা কার্বন ফুটপ্রিন্ট। এই ক্লাস সিরিজে আমরা বিশেষভাবে দেখব পরিবহন ও অবকাঠামো, আবাসিক, বাণিজ্যিক ভবন এবং শিল্প খাতে তিনটি বড় সেক্টরে কিভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো যায়। পরিবহন খাতের সমস্যাটা খুব সরাসরি, জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় আর সেখান থেকেই বড় পরিমাণ নির্গমন আসে। তাই সমাধানও বড় অংশে আসে পরিষ্কার যানবাহন, ভালো ফুয়েল এফিসিয়েন্সি এবং গণপরিবহন, হাঁটা, সাইক্লিং এর মতো টেকসই চলাচল বৃদ্ধির মাধ্যমে। ভবন খাতে ছবিটা একটু আলাদা, এখানে ব্যবহার এবং নকশা একসাথে কাজ করে। ইনসুলেশন, দক্ষ লাইটিং ও অ্যাপ্লায়েন্স, স্মার্ট ম্যানেজমেন্ট আর নবায়নযোগ্য শক্তি সংযুক্ত করলে একই জীবনমান বজায় রেখেও শক্তি খরচ ও নির্গমন কমানো সম্ভব। শিল্প খাতে চ্যালেঞ্জ আরও বেশি টেকনিক্যাল, কারণ অনেক প্রক্রিয়াই শক্তি নিবিড় বা এনার্জি ইন্টেন্সিভ। তাই এখানে এনার্জি ইফিসিয়েন্সি, কম কার্বন শক্তির দিকে শিফট, প্রক্রিয়ার ইলেকট্রিফিকেশন, হাইড্রোজেনের ব্যবহার এবং কার্বন ক্যাপচারের মতো প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই তিনটি সেক্টরকে আলাদা আলাদা মনে হলেও বাস্তবে তারা সংযুক্ত। যেমন ইভি বাড়লে চার্জিং অবকাঠামো লাগে, আর সেটা আবার বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডের সাথে সম্পর্কিত। ভবন বেশি দক্ষ হলে শহরের মোট বিদ্যুৎ চাহিদা কমে। শিল্প খাতের ডিকার্বনাইজেশন হলে নির্মাণ সামগ্রী ও উৎপাদন শৃঙ্খলেও পরিবর্তন আসে। এই ভিডিও লেকচারে আমরা একটি সিলভার বুলেট খুঁজব না, বরং দেখব টেকনোলজি, নীতি এবং নগর পরিকল্পনা একসাথে কাজ করলে কিভাবে বাস্তবসম্মতভাবে নির্গমন কমানো যায়। বিভিন্ন দেশের উদাহরণগুলো যেমন ইবি, সাইক্লিং, অবকাঠামো, পাবলিক ট্রান্সপোর্ট, প্যাসিভ হাউস, শিল্পনীতি, আমরা কি করা যায় বোঝার জন্য ব্যবহার করব, অন্ধভাবে কপি করার জন্য নয়। ক্লাস শেষে আপনারা অন্তত এই ধারণাটা পরিষ্কারভাবে নিতে পারবেন। মিটিগেশন মানে শুধু পরিবেশ বাঁচানো না, বরং দক্ষতা, অর্থনীতি, স্বাস্থ্য এবং শহরের জীবনযাত্রা সবকিছুর সাথে যুক্ত একটি বাস্তব নকশা সমস্যা। আমরা প্রথমেই আজকে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন ট্রান্সপোর্ট অ্যান্ড ইটস ইনফ্রাস্ট্রাকচার এটা নিয়ে কথা বলবো। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল ট্রান্সপোর্ট সেক্টর এনার্জি সোর্সেস ডিস্ট্রিবিউশন। এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ হয় 92% তেল, তারপরে ন্যাচারাল গ্যাস 2%, ইলেকট্রিসিটি হচ্ছে 1%, বায়োফুয়েলস হচ্ছে 4%, হাইড্রোজেন এবং আদার ফুয়েলস হচ্ছে 1%। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফসিল ফুয়েল অর্থাৎ ওয়েল। পরিবহন খাত জলবায়ু পরিবর্তনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। তাই পরিবহনে জলবায়ু পরিবর্তন প্রশমন বলতে মূলত নির্গমন কমানোর কার্যকর পথগুলোকে অগ্রাধিকার দেওয়া বোঝায়। এই লক্ষ্য অর্জনের টেকসই পরিবহন ব্যবস্থার দিকে রূপান্তর একটি প্রধান শর্ত, যেখানে কম কার্বন বিকল্পের ব্যবহার এবং দক্ষ চলাচল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নও প্রয়োজন, কারণ সঠিক পরিকল্পনা, নকশা ও ব্যবস্থাপনা ছাড়া নির্গমন কমানো দীর্ঘমেয়াদে সম্ভব হয় না। ফলে পরিবহন ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন একসাথে এগুলোয় জলবায়ু ঝুঁকি কমাতে এবং পরিবহন খাতকে আরও টেকসই করতে বাস্তব ভিত্তিক অগ্রগতি অর্জন করা যায়। পরিবহন খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমরা এখানে ধরেছি। প্রথমত, নির্গমন কমানোর জন্য বৈদ্যুতিক যানবাহন বা ইভিস রূপান্তরের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রচলিত বা কনভেনশনাল যানবাহনের ক্ষেত্রে জ্বালানির দক্ষতা বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে একই পরিমাণ যাতায়াতে কম জ্বালানি খরচ হয় এবং নির্গমনও কমে। তৃতীয়ত, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়ার পাশাপাশি সাইক্লিং এবং হাঁটার মতো বিকল্প চলাচলকে প্রমোট করার কথা উল্লেখ করা হয়েছে। এসব পদক্ষেপ একত্রে বাস্তবায়িত হলে পরিবহন ব্যবস্থায় কার্বন নির্ভরতা কমানোর দিকে অগ্রগতি সম্ভব হয়। সার্বিকভাবে প্রযুক্তিগত পরিবর্তন ও আচরণগত পরিবর্তন, এই দুই ধরনের উদ্যোগকেই এখানে প্রশমন কৌশলের মূল দিক হিসেবে ধরা হয়েছে। স্বল্প কার্বন পরিবহন অবকাঠামো গড়ে তোলাকে এখানে জলবায়ু পরিবর্তন প্রশমনের একটি বাস্তব ভিত্তিক পথ হিসেবে দেখানো হয়েছে। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে চার্জিং স্টেশন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে, কারণ পর্যাপ্ত চার্জিং সুবিধা ছাড়া ইভি গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ে না।
একই সঙ্গে যানজট কমাতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কথা বলা হয়েছে, যাতে ট্রাফিক প্রবাহ আরও কার্যকর হয় এবং অপ্রয়োজনীয় জ্বালানি পোড়ানো কমে। পাশাপাশি বাইক লেন ও হাঁটার মতো সবুজ অবকাঠামোয় বিনিয়োগের উপর জোর দেওয়া হয়েছে, যা মানুষকে কম কার্বন যাতায়াতের দিকে উৎসাহিত করতে পারে। এই উদ্যোগগুলো একদিকে পরিবহনের নির্গমন কমাতে সহায়তা করে, অন্যদিকে নগর চলাচলকে আরও নিরাপদ ও সুবিধাজনক করে তুলতে পারে। সামগ্রিকভাবে প্রযুক্তি, পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব নকশার সমন্বয়কেই এখানে স্বল্প কার্বন অবকাঠামোর মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। টেকসই নগর পরিকল্পনাকে পরিবহন খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। নগর উন্নয়নের সঙ্গে পরিবহন পরিকল্পনাকে একীভূত করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে রাস্তা, বসতি, কর্মক্ষেত্র এবং সেবা সুবিধার অবস্থান পরিকল্পিতভাবে নির্ধারিত হয়। শহরের অনিয়ন্ত্রিত বিস্তার বা আরবান স্প্রল কমানোর কথা বলা হয়েছে, কারণ শহর যত ছড়িয়ে পড়ে তত যাতায়াতের দূরত্ব বাড়ে এবং জ্বালানি ব্যবহারও বেশি হয়। যাতায়াত দূরত্ব কমানো মানে দৈনন্দিন চলাচলের সময়, খরচ এবং নির্গমন সবকিছু কমানোর সুযোগ তৈরি করা। পাশাপাশি গণপরিবহনকে আরও কার্যকর করতে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট তৈরি করার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বাস, মেট্রো রেল কেন্দ্রিক বসতি ও বাণিজ্যিক উন্নয়ন মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে আগ্রহী করে তোলে। ফলে পরিকল্পিত নগরায়ন ও পরিবহন ব্যবস্থার সমন্বয় দীর্ঘমেয়াদে কম কার্বন শহর গঠনে সহায়ক হতে পারে। পরিবহন খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনে উদ্ভাবনী প্রযুক্তির ভূমিকা এখানে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। শেয়ার্ড মোবিলিটি বা যৌথভাবে যান ব্যবহার করার পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়াতে পারে, কারণ একই যাত্রার চাহিদা কম গাড়ি দিয়ে মেটানো গেলে জ্বালানি খরচ ও নির্গমন কমার সুযোগ তৈরি হয়। পাশাপাশি হাইড্রোজেন ও বায়োফুয়েলের মতো সবুজ জ্বালানির উন্নয়নের কথা বলা হয়েছে, যা জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এই ধরনের জ্বালানি বিকল্প চালু হলে পরিবহন খাতে আহ, কার্বন নির্ভরতা কমানোর একটি পথ তৈরি হয়। আরও উল্লেখ করা হয়েছে যে উন্নত যানবাহন প্রযুক্তি কার্বন প্রয়োগ করে নির্গমন কমানো সম্ভব, অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়নকে সরাসরি প্রশমন কৌশলের অংশ ধরা হয়েছে। সামগ্রিকভাবে চলাচলের ধরন, জ্বালানির উৎস এবং যানবাহনের প্রযুক্তি, এই তিনটি জায়গায় নতুনত্ব আনাকেই এখানে উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সমাধানের কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। এখন আমরা আলোচনা করব ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংস। এখানে আমরা যদি দেখি যে বিল্ডিং সেক্টরে এনার্জি সোর্সেসগুলো কি, এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি হচ্ছে 38%, ন্যাচারাল গ্যাস 28%, কোল হচ্ছে 12%, রিনিউয়েবলস হচ্ছে 10%, ওয়েল হচ্ছে 8%, বায়ো এনার্জি হচ্ছে 4%। আবাসিক ও বাণিজ্যিক ভবন বিশ্বব্যাপী মোট জ্বালানি ব্যবহারের এবং কার্বন নির্গমনের একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী বলে এখানে বলা হয়েছে। তাই এই খাতে জলবায়ু পরিবর্তন প্রশমন মানে ভবনের কারণে তৈরি হওয়া পরিবেশগত চাপ কমানোর জন্য নির্দিষ্ট কিছু কৌশল গ্রহণ করা। প্রথমত, জ্বালানি দক্ষতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে, যাতে একই আরাম ও সেবা নিশ্চিত করে কম শক্তি খরচ করা যায়। দ্বিতীয়ত, টেকসই অনুশীলন বা সাস্টেনেবল প্র্যাকটিস গ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা ভবনের দৈনন্দিন পরিচালনা ও ব্যবহারে পরিবেশ বান্ধব সিদ্ধান্তকে উৎসাহিত করে। তৃতীয়ত, উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে, যা আবাসিক ও বাণিজ্যিক ভবনের পরিবেশগত প্রভাব কমাতে সহায়তা করতে পারে। সব মিলিয়ে দক্ষতা বৃদ্ধি, টেকসই আচরণ এবং প্রযুক্তিগত উন্নয়ন, এই তিনটি দিককে একত্রে ধরে ভবন খাতে জলবায়ু প্রশমনের মূল পথ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য কয়েকটি প্রধান কৌশল এখানে উপস্থাপন করা হয়েছে। জ্বালানি দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ইনসুলেশন উন্নত করা, কার্যকর উম, আলো ব্যবস্থার ব্যবহার এবং শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভবনের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা কমে। পাশাপাশি সৌর প্যানেল ও ভূতাপীয় বা জিওথার্মাল ব্যবস্থার মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস কাজে লাগানোর কথা বলা হয়েছে, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারে। এছাড়া সবুজ ভবন মানদণ্ড অনুসরণ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে, বিশেষ করে লিড এবং ব্রিম সার্টিফিকেশনের মতো কাঠামোকে উদাহরণ হিসেবে ধরা হয়েছে। এসব মানদণ্ড সাধারণত ভবনের নকশা, নির্মাণ এবং পরিচালনায় পরিবেশ বান্ধব নীতিমালা বাস্তবায়নে সহায়ক হয়। সার্বিকভাবে দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য শক্তি গ্রহণ এবং মানদণ্ড ভিত্তিক সবুজ নির্মাণ, এই তিনটি স্তম্ভের সমন্বয়ে ভবন খাতে কার্বন নির্গমন কমানোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জ্বালানি দক্ষতা বাড়ানোকে জলবায়ু পরিবর্তন প্রশমনের একটি বাস্তবসম্মত পথ হিসেবে এখানে দেখানো হয়েছে। ইনসুলেশন উন্নত বা আপগ্রেড করার কথা বলা হয়েছে, যাতে ভবনের ভেতরে তাপ ধরে রাখা এবং বাইরে তাপ ঢুকে যাওয়া
কমে, ফলে গরম ও ঠান্ডা করার চাহিদা কমে যায়। একইভাবে শক্তি সাশ্রয়ী জানালা ও দরজা বসানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে, কারণ এগুলো তাপ ক্ষয় কমিয়ে ভবনের সামগ্রিক শক্তি ব্যবহার নিয়ন্ত্রণে সাহায্য করে। আরো বলা হয়েছে স্মার্ট থার্মোস্টেট এবং এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করার কথা, যা তাপমাত্রা ও শক্তি ব্যবহারের নিয়ন্ত্রণকে আরো সুনির্দিষ্ট করতে পারে। এ ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করলে অপ্রয়োজনীয়ভাবে হিটিং বা কুলিং চালু থাকার সম্ভাবনা কমে এবং শক্তি অপচয়ও কমানো যায়। মোটের উপর ভবনের কাঠামোগত উন্নয়ন এবং স্মার্ট প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে জ্বালানি চাহিদা কমিয়ে নির্গমন হ্রাসের দিকটি এখানে গুরুত্ব পেয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবন জলবায়ু পরিবর্তন প্রশমনে টেকসই নির্মাণ উপকরণের ভূমিকা এখানে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। কম কার্বন উপকরণ ব্যবহার করার কথা বলা হয়েছে, যেমন বাঁশ, পুনর্ব্যবহৃত স্টিল এবং কংক্রিটের বিকল্প উপাদান, যা নির্মাণ পর্যায়ে কার্বন নির্গমন কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি গ্রিন রুফ ও গ্রিন ওয়াল বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে, কারণ এগুলো ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং জ্বালানি দক্ষতা বাড়াতে পারে। নির্মাণ খাতে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য উদ্ভাবনী নকশা গ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে, অর্থাৎ ডিজাইন পর্যায় থেকেই পরিবেশগত প্রভাব কমানোর পরিকল্পনা করার কথা বলা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি শুধু ভবন ব্যবহারের সময়কার শক্তি খরচ নয়, বরং নির্মাণ উপকরণ ও নির্মাণ প্রক্রিয়াজনিত নির্গমন কমানোর দিকেও নজর দেয়। সামগ্রিকভাবে উপকরণ নির্বাচন, সবুজ উপাদান সংযোজন এবং নকশাগত উদ্ভাবন, এই তিনটি পথে ভবন খাতে প্রশমন কৌশলকে শক্তিশালী করার কথা এখানে বলা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য নবায়নযোগ্য শক্তি একীভূত করার কয়েকটি উপায় এখানে উল্লেখ করা হয়েছে। ভবনের নিজস্ব স্থানে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল ব্যবহারের কথা বলা হয়েছে, যা গ্রিড নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। গরম ও ঠান্ডা করার জন্য জিওথার্মাল সিস্টেম ব্যবহারের কথা বলা হয়েছে, কারণ তাপ নিয়ন্ত্রণে এটি একটি বিকল্প শক্তি সমাধান হিসেবে কাজ করতে পারে। বাণিজ্যিক ভবনের বিদ্যুৎ চাহিদা পূরণে বায়ুশক্তি ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে আরও একটি নবায়নযোগ্য উৎস হিসেবে ধরা হয়েছে। এসব উৎস ব্যবহার করলে ভবনের শক্তি সরবরাহে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর একটি পথ তৈরি হয়। সার্বিকভাবে অন-সাইট উৎপাদন ও বিকল্প তাপ শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে ভবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর দিক নির্দেশনা এখানে তুলে ধরা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবনে জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে স্মার্ট বিল্ডিং প্রযুক্তির ব্যবহারকে এখানে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। শক্তি ব্যবহারের সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করতে অটোমেশন সিস্টেম ব্যবহার করার কথা বলা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সিস্টেম পরিচালনা করা যায়। একই সঙ্গে স্মার্ট মিটার এবং সেন্সর ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, যা রিয়েল টাইমে শক্তি ব্যবহারের পর্যবেক্ষণ করতে সহায়তা করে। এই ধরনের পর্যবেক্ষণ ব্যবস্থা থাকলে কোথায় বেশি শক্তি খরচ হচ্ছে তা দ্রুত শনাক্ত করা এবং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হয়। ভবন ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়াতে এআই চালিত সমাধান ব্যবহারের কথা বলা হয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণকে আরও উন্নত করতে পারে। মোটের উপর নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ এবং বুদ্ধিমান ব্যবস্থাপনা, এই তিনটি দিকের সমন্বয়ে ভবনের শক্তি ব্যবহার অপটিমাইজ করার ধারণাই এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। এখানে কতগুলি কেস স্টাডি দেওয়া আছে, যেমন সিঙ্গাপুরে গ্রিন বিল্ডিং ইনিশিয়েটিভস এবং সাস্টেনেবল আরবান প্ল্যানিং এর একটি উদাহরণ এখানে দেওয়া যায়। সিঙ্গাপুরে এইভাবে ডেভেলপ করা হয়েছে। জার্মানিতে প্যাসিভ হাউসেস অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাডপশন ইন বিল্ডিংস, জার্মানিতে বিভিন্ন বিল্ডিং এ রিনিউয়েবল এনার্জি ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হয়। ইউনাইটেড স্টেটসে লিড সার্টিফাইড কমার্শিয়াল বিল্ডিংস গুলো ব্যবহার করা হয়। কনক্লুশনটি আমরা আলোচনার শেষে একবারে কনক্লুশনগুলো দিব। এবার আমরা আলোচনা করব ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন ইন্ডাস্ট্রি। এখানে আমরা একটু দেখি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কি কি ধরনের ফুয়েল সোর্সগুলি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে কোল হচ্ছে 30%, ওয়েল হচ্ছে 20%, ইলেকট্রিসিটি হচ্ছে 23%, ন্যাচারাল গ্যাস 15% এবং বায়োমাস, হাইড্রোজেন এবং রিনিউয়েবলস হচ্ছে 12%। শিল্প খাতকে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের একটি বড় উৎস হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে শক্তি নিবিড় উৎপাদন প্রক্রিয়া এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে সামনে আনা হয়েছে। ফলে শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমন বলতে এমন উদ্যোগ বোঝায় যা উৎপাদনের সময়কার শক্তি ব্যবহার ও নির্গমন কমাতে পারে। এই লক্ষ্য অর্জনে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন প্রযুক্তি গ্রহণের কথা বলা হয়েছে, যাতে উৎপাদন প্রক্রিয়ায় দূষণ কম হয়। একই সঙ্গে শক্তি দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, কারণ একই উৎপাদন বজায় রেখে কম শক্তি খরচ করা গেলে নির্গমনও কমে। পাশাপাশি টেকসই অনুশীলন বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা শিল্প পরিচালনায় দীর্ঘমেয়াদে পরিবেশগত প্রভাব কমানোর একটি পথ তৈরি করে। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য কয়েকটি প্রধান কৌশল এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত শিল্প উৎপাদন প্রক্রিয়ায় শক্তি দক্ষতা বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে একই কাজ কম জ্বালানি বা বিদ্যুৎ
খরচে করা যায় এবং নির্গমনও কমে। দ্বিতীয়ত, কম কার্বন শক্তির উৎসে পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি এবং হাইড্রোজেনের মতো বিকল্পকে উদাহরণ হিসেবে ধরা হয়েছে। এ ধরনের উৎস ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়। তৃতীয়ত, কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজ প্রযুক্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে, যা নির্গত কার্বনকে ধরে রাখা, কাজে লাগানো বা নিরাপদভাবে সংরক্ষণ করার ধারণার সঙ্গে সম্পর্কিত। এইসব কৌশল একসাথে প্রয়োগ করলে শিল্প খাতে শক্তি ব্যবহার, জ্বালানি উৎস এবং নির্গমন নিয়ন্ত্রণ, এই তিনটি জায়গাতেই পরিবর্তন আনার একটি সমন্বিত পথ তৈরি হয়। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য শক্তি দক্ষতা বাড়ানোর কিছু বাস্তব পদক্ষেপ এখানে উল্লেখ করা হয়েছে। যন্ত্রপাতি আপগ্রেড করা এবং শিল্প প্রক্রিয়াগুলোকে অপটিমাইজ করার কথা বলা হয়েছে, যাতে মোট শক্তি খরচ কমে এবং উৎপাদন আরও কার্যকর হয়। উৎপাদনের সময় যে তাপ অপচয় হয় তা কাজে লাগানোর জন্য হিট রিকভারি সিস্টেম গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে, কারণ অপচয় হওয়া তাপ পুনর্ব্যবহার করলে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন কমে। একই সঙ্গে উচ্চ দক্ষতা সম্পন্ন মোটর ব্যবহারের কথা বলা হয়েছে, যা দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ব্যবহার করতে সহায়ক হতে পারে। শক্তি ব্যবহারের পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন এবং অটোমেশনের কথা উল্লেখ করা হয়েছে, যাতে শক্তি কোথায় কিভাবে খরচ হচ্ছে তা নিয়মিতভাবে নজরদারি করা যায়। এসব উদ্যোগ মিলিয়ে শিল্প খাতে শক্তি ব্যবহার নিয়ন্ত্রণকে আরও পরিকল্পিত ও কার্যকর করার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনে স্বল্প কার্বন প্রযুক্তি ব্যবহারের কয়েকটি দিক এখানে তুলে ধরা হয়েছে। শিল্প কার্যক্রম চালাতে সৌর ও বায়োশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করার কথা বলা হয়েছে, যাতে বিদ্যুৎ ও শক্তি সরবরাহে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে। ভারী শিল্প, বিশেষ করে স্টিল ও কেমিক্যালসের মতো খাতে জ্বালানি হিসেবে হাইড্রোজেন উন্নয়ন ও ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই ধরনের খাতে উচ্চ তাপ ও ধারাবাহিক শক্তি চাহিদা থাকে বলে বিকল্প জ্বালানি হিসেবে হাইড্রোজেনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে যেসব শিল্প প্রক্রিয়া ঐতিহ্যগতভাবে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, সেগুলোকে বিদ্যুতায়িত করার উদ্যোগ নেওয়া দরকার। সব মিলিয়ে শক্তির উৎস বদলানো, নতুন জ্বালানি বিকল্প যুক্ত করা এবং প্রক্রিয়াগত পরিবর্তন, এই তিনটি পথে শিল্প খাতে কার্বন নির্গমন কমানোর দিক নির্দেশনা এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজ প্রযুক্তিকে এখানে একটা গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। শিল্প উৎস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ধরে ফেলার কথা বলা হয়েছে এবং সে কার্বনকে ভূগর্ভে সংরক্ষণ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যাতে তা সরাসরি বায়ুমণ্ডলে না যায়। একই সঙ্গে ধরা পড়া কার্বনকে ব্যবহার করে রাসায়নিক জ্বালানি বা নির্মাণ সামগ্রী উৎপাদনের কথা বলা হয়েছে, অর্থাৎ কার্বনকে কেবল আটকানো নয়, কাজে লাগানোর ধারণাও আছে। এতে শিল্প খাতে নির্গমন ব্যবস্থাপনার পাশাপাশি নতুন উৎপাদন ব্যবস্থার কথা ইঙ্গিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে সিসিইউএস প্রযুক্তিকে আরও ব্যয় সাশ্রয়ী ও বড় পরিসরে গ্রহণযোগ্য করতে উন্নয়ন প্রয়োজন। সব মিলিয়ে নির্গমন নির্গমন ধরা, সংরক্ষণ করা এবং ব্যবহার করা, এই তিনটি ধাপের সমন্বয়েই শিল্প খাতে সিসিইউএস ভিত্তিক প্রশমন কৌশলকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনে টেকসই অনুশীলনকে একটি কার্যকর দিক হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। সার্কুলার ইকোনমি পদ্ধতি গ্রহণের কথা বলা হয়েছে, যেখানে বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারকে উৎসাহ দেওয়ার মাধ্যমে উপকরণের ব্যবহার আরও দায়িত্বশীলভাবে করা যায়। এর মানে উৎপাদন শেষে যে উপকরণ সাধারণত ফেলে দেওয়া হয়, সেগুলোকেও নতুনভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা। একই সঙ্গে গ্রিন ম্যানুফ্যাকচারিং কৌশলের কথা উল্লেখ করা হয়েছে, যা নির্গমন কমানোর পাশাপাশি সম্পদের ব্যবহারও কমাতে সাহায্য করতে পারে। আরও বলা হয়েছে পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেম ও মানদণ্ড বাস্তবায়নের কথা, যাতে শিল্প কার্যক্রম নিয়মিতভাবে পরিবেশগত দিক থেকে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত থাকে। এসব উদ্যোগ একত্রে নিলে শিল্প উৎপাদনের কার্যকারিতা বজায় রেখেও পরিবেশের উপর চাপ কমানোর একটি কাঠামোগত পথ তৈরি হয়। ফলে টেকসই উৎপাদন ও ব্যবস্থাপনাকে শিল্প খাতে দীর্ঘমেয়াদী প্রশমনের অংশ হিসেবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্প খাতে জলবায়ু পরিবর্তন প্রশমনের কিছু উদাহরণ হিসাবে এখানে কয়েকটি দেশের কেস স্টাডির কথা উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এমিশনস ডাইরেক্টিভ এবং ডিকার্বনাইজেশন লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, যা শিল্প নির্গমন নিয়ন্ত্রণ এবং কার্বন কমানোর নীতিগত দিককে নির্দেশ করে। জাপানের উদাহরণে উৎপাদন এবং স্টিল উৎপাদনে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে শক্তি খরচ কমানোর দিকে নজর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পেট্রোকেমিক্যাল শিল্পে কার্বন ক্যাপচার উদ্যোগের কথা বলা হয়েছে, যা নির্গমন ধরে রাখার প্রযুক্তি ভিত্তিক পদ্ধতিকে সামনে আনে। এসব উদাহরণ দেখায় যে নীতিমালা, প্রযুক্তি উন্নয়ন এবং নির্দিষ্ট শিল্পে লক্ষ্যভিত্তিক উদ্যোগ ভিন্ন ভিন্ন পথে দেশগুলোর শিল্প খাতে নির্গমন
কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে এগুলো শিল্প খাতে প্রশমন কৌশল উৎপাদনে বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য দিক নির্দেশনার ইঙ্গিত দেয়। আজকের আলোচনায় সবচেয়ে বড় শিক্ষা হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিটিগেশন কোনো একক সেক্টরের কাজ না, এটি একটি সমন্বিত রূপান্তর যেখানে পরিবহন, ভবন এবং শিল্প খাত একই লক্ষ্য ধরে এগোয়। পরিবহন খাতে নির্গমন কমাতে পরিষ্কার যানবাহন যেমন ইভি, ফুয়েল দক্ষতা বৃদ্ধি এবং গণপরিবহন, হাঁটা, সাইক্লিং এর মতো টেকসই মোড বাড়ানো, এসব একসাথে দরকার। কারণ শুধু গাড়ি বদলালেই শহরের জ্যাম, দূষণ ও অদক্ষ চলাচল অটোমেটিক ঠিক হয়ে যায় না। ভবন খাতে মিটিগেশন মানে কমফোর্ট কমানো নয়, বরং উন্নত ইনসুলেশন, দক্ষ জানালা, দরজা, স্মার্ট থার্মোস্ট্যাট, এনার্জি ম্যানেজমেন্ট এবং সোলার জিও থার্মালের মতো নবায়নযোগ্য শক্তি যোগ করে একই সুবিধা বজায় রেখে কম শক্তি ব্যয় করা। শিল্প খাতে বাস্তবসম্মত অগ্রগতি আসে যখন কারখানার প্রক্রিয়া অপটিমাইজ করা হয়, যন্ত্রপাতি আপগ্রেড করা হয়, হিট রিকভারি ও অটোমেশন, ডিজিটাল মনিটরিং চালু হয় এবং যেখানে সম্ভব কম কার্বন শক্তি ও সিসিইউএস এর মতো সমাধান বিবেচনায় আসে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রযুক্তি একা যথেষ্ট নয়। নীতি, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড এবং নগর পরিকল্পনা না থাকলে প্রযুক্তি স্কেল আপ হয় না। একইভাবে নীতি থাকলেও অবকাঠামো না থাকলে, যেমন স্টেশন চার্জিং স্টেশন, স্মার্ট ট্রাফিক সিস্টেম, গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ড, বাস্তব প্রয়োগ আটকে যায়। তাই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি শহরের ডিজাইন, ট্রান্সপোর্ট সিস্টেম, বিল্ডিং কোড, শিল্পনীতি এবং শক্তি সরবরাহ এসবকে একই দৃষ্টিতে দেখা। বিভিন্ন দেশের কেস স্টাডি আমাদের দেখায় যে একাধিক পথ আছে কিন্তু কমন থিম একটাই, দক্ষতা বাড়ানো, পরিষ্কার শক্তি ব্যবহার করা এবং সিস্টেমকে স্মার্ট ও টেকসই করা। বাস্তব দুনিয়ায় এর মানে দাঁড়ায় কিছু পদক্ষেপ দ্রুত নেওয়া যায়, যেমন দক্ষ লাইটিং, ইনসুলেশন, ট্রাফিক ম্যানেজমেন্ট। কিছু পদক্ষেপ মাঝারি সময়ে ফল দেয়, যেমন পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেড। আর কিছু পদক্ষেপ দীর্ঘমেয়াদী রূপান্তর, যেমন হাইড্রোজেন, সিসিইউএস, স্কেলিং, নগর কাঠামোর পরিবর্তন। শেষ কথা, মিটিগেশন হলো পরিবর্তনকে ডিজাইন করা যাতে অর্থনীতি চলতে থাকে, মানুষের জীবনমান বাড়ে এবং একই সাথে কার্বন নির্গমন ধারাবাহিকভাবে কমে। এই লেকচার সিরিজ থেকে যদি আপনারা একটা জিনিস মনে রাখেন, সেটি হোক জলবায়ু মিটিগেশন মানে শুধু পরিবেশের কথা নয়, এটি আধুনিক উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রীয় শর্ত। আজকে আমার আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন। আমি এই বলে আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।